প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন একনেকে নির্মাণ করা হবে নিজস্ব অর্থায়নে, সময় লাগবে ৭ বছর। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। সংকট কাটিয়ে ওঠার পর দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দিল সরকার। পচন ঠেকাতে বিনামূল্যে লবণ সরবরাহ, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজবাড়ীর পাংশায় হবে ৩৫,০০০ কোটি টাকার বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। গণস্বার্থ ও জনগুরুত্বপূর্ণ হওয়ায় বুধবার একনেক বৈঠকেই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশের ২৪টি জেলার ৭ কোটি মানুষ সরাসরি সুবিধা পাবে। নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের সময় লাগবে ৭ বছর। দেশের স্বার্থ থাকায় পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সাথে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এছাড়া এটি সহ মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেকের সভায়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এবার সেই ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি জানান, সরকারের মাস্টার মাইন্ড প্রকল্প হিসেবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পদ্মা ব্যারেজ যেহেতু বাংলাদেশের স্বার্থে দেশের ভেতর নির্মাণ হচ্ছে, তাই ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলেও জানান মন্ত্রী। জানান, গঙ্গা চুক্তি নবায়নে দুদেশের কমিশন কাজ করছে। আশা করি সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের ১৯৬০ সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি চুক্তির মধ্যে। সুতরাং এখন আমরা যেটা করব যে রাজবাড়ির ফাংশায় এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভায়ার গড়ে ওঠা। আগামী বাজেটের পরে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হাম ও হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। গুরুতর অসুস্থদের নেওয়া হচ্ছে আইসিইউতে। হামে এত শিশু মৃত্যুর জন্য টিকা কার্যক্রম নিয়ে অতীতের সরকারের গাফিলতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতাল। হাম আক্রান্ত ৩ মাসের এই শিশুর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন স্বজনরা। পরে শিশুটিকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। ডায়রিয়া ভালো হয়েছে, হামড়ছে, মহাখালী হামড়ছে থেকে সেলাইনে পাঠাইছে। দিন তাই চলে কদিন তো ভালো হয়েছিল, অনেক কালকা থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট আর পায়খানা পেশাব বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এমন শত শত হাম আক্রান্ত শিশুদের নিয়ে এই হাসপাতাল সেই হাসপাতালে ছুটাছুটি করেন স্বজনরা। এইসব শিশুদের মধ্যে কেউ চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে, কারো ফেরা হয় না আর। সংক্রমণ ব্যাধি হাসপাতালেই চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে ৩ শিশুর। যখন বাচ্চাটা নিউমোনিয়া ডেভেলপ করে অথবা বাচ্চার ডায়রিয়া হয়, তখনই কিন্তু বাচ্চা খারাপ হয়ে যায়। ডায়রিয়া হলেই আমরা তখন বাচ্চাকে একটু স্যালাইন খাওয়াতে যাই, স্যালাইন খাওয়ালে বাচ্চা ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়। ২৪ ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লা সহ হাম উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও অন্তত ২০০ রোগী।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এরই মধ্যে 95% শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1,80,00,000 শিশুকে টিকা আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অর্জনের আমরা একদম নিকটবর্তী অবস্থান করছি। গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে এটির প্রতিদিনের সংক্রমণটি কিছুটা উচ্চ পর্যায়ে রয়েছে, তারপরেও আমরা আশাবাদী যে এটি কমে আসবে। দেশের প্রাইমারি হেলথ কেয়ার শক্তিশালী না হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থার বড় সংকট বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। হামের শিশু মৃত্যুর দায় বিগত সরকারের উপর চাপান তিনি। একটা ক্যাম্পেইন হয়েছিল 2020-এর ডিসেম্বর, 2021-এর জানুয়ারির দিকে। তখন ছিল কোভিডকালীন সময়, এবং আমি নিশ্চিত যে আমরা যে ডেটাগুলো দেখছি, আমরা জানি যে সেই সময় যে সরকার দায়িত্বে ছিল তারা ডেটা টেম্পারিংয়ে কিন্তু সাংঘাতিক ওস্তাদ ছিল। তো ইনকমপ্লিট কাভারেজের পরে তার 4 বছর পরে যে আরেকটা আপনার মিজলসের রাউন্ড, সেটা হওয়ার কথা ছিল 2024-2025-এ, এবং বিভিন্ন কারণে সরকারের আপনার দুর্বলতা, তাদের ভবিষ্যৎ তারা চিন্তা করেনি, এবং তাদের অদক্ষতা বিভিন্ন কারণে সেই মিজলস রাউন্ড একেবারেই হয়নি, যার ফলে আজকে আমরা এই ডিজাস্টারের মধ্যে জাতিগতভাবে পড়েছি। হাম প্রতিরোধ সহ স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী জানান। আপনাদের অনেক সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে হামের পর্যাপ্ত টিকা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জুন থেকে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান অনুষ্ঠানে কথা জানান মন্ত্রী। বলেন 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, বাকি 2% শিশুকেও টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় জুন মাস থেকে 2 ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত আমলে হামের টিকা কেন দেওয়া হয়নি তা নিয়ে তদন্ত করা হবে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, টু গিভ দ্য ট্রিটমেন্ট ভ্যাকসিন টু দ্য পিপল। আমি পার্সোনালি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট the previous activities who did the wrong. সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। মাই ডিয়ার মিডিয়া, ঈদ উল আজহার সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। রাজধানীতে গরুর চামড়া প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে, ঢাকার বাইরে 62 টাকা। গতকাল সচিবালয়ে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী একথা জানান। কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। এজন্য এরই মধ্যে কেনা হয়েছে 17,60,00,000 টাকার লবণ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশে প্রতি বছর ঈদুল আজহায় কোরবানি হয় অন্তত 1 কোটি পশু। বাজারে চামড়াজাত পণ্যের দাম আকাশ ছোঁয়া হলেও কোরবানির সময় কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকে প্রতি বছরই। ন্যায্য মূল্য না পেয়ে কাঁচা চামড়া নষ্ট করার দৃশ্য দেখা যায় দেশের আনাচে কানাচে। চামড়ার মূল্য নির্ধারণ এবং সংরক্ষণে এবার আগেভাগেই তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। কোরবানি সংশ্লিষ্ট বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে জরুরি সভা হয়েছে সচিবালয়ে। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে প্রশাসন ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা জরুরি। গত 3-4 বছর, গত বছর হয় নাই কিন্তু তার আগের কয়েক বছর আমরা দেখেছি হতাশ হয়ে চামড়া নদীতে ফেলে দিচ্ছেন, মাটিতে পুঁতে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। তো আগামী দিনে আমার যে ভাই প্রশ্নটি করলেন, আগামী দিনে এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিটিপি সেটিরও সংস্কার করব, এবং এটি নিয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা করেছি। আমাদের মধ্যে যারা সক্ষম প্রতিষ্ঠান আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা ইটিপি করবেন ইন্ডিভিজুয়ালি। সেটির জন্য আমরা যে সহায়তা প্রয়োজন সেই সহায়তা দিব। এবছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট
57 থেকে 62 টাকা। এদিকে সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা আর বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে। বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। ট্যানারি মালিক মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বহুমুখী সংকটে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। এই শিল্পের রপ্তানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ন্যায্য দাম না পাওয়ায় বিভিন্ন ট্যানারিতে পড়ে আছে 40% চামড়া। এই সংকট বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং আর ব্যাংক ঋণের কঠোর নিয়ম নীতি। অন্যদিকে কেমিক্যালের মূল্যবৃদ্ধি সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্থবির চামড়া শিল্পের অগ্রগতি। এর প্রভাব কোরবানির ঈদের চামড়া সংগ্রহ এবং দামে পড়তে পারে এমন শঙ্কা ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা কাজে লাগাতে 2017 সালে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় হাজারীবাগের ট্যানারি শিল্প। কিন্তু এত বছরেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি কার্যকর না হয় হোঁচট খাচ্ছে মানসম্মত চামড়ার প্রস্তুতি। এলডব্লিউজির সনদ না থাকায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বায়াররা। আমরা আগে ফ্রান্সে বেচতাম, লন্ডনে বেচতাম, ইটালিতে বেচতাম, জাপান বেচতাম, কোরিয়া বেচতাম, তাইওয়ান বেচতাম, হংকং বেচতাম, ইন্ডিয়া বেচতাম। এখন আসে চায়নাতে 3-4টা লোক আছে, এরা আমাদের দেশে 10 জনকে অর্ডার দেয়, একটা মাল নেয়। দাম হলো 40 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্ট। আমাদের খরচ হলো 80 সেন্ট। প্রস্তুত চামড়া ও ফুটওয়্যার শিল্পের রপ্তানিকারকরাও বলছেন, বৈশ্বিক অর্থনীতির প্রভাবে উদ্বেগজনক হারে কমছে রপ্তানি। সংকটকে আরও ভাবিয়ে তুলেছে ঘন ঘন লোডশেডিং এবং ব্যাংকের নানা নিয়ম কানুন। ইলেকট্রিসিটি সাপ্লাই সেখানে আমরা ঠিকমতো পাচ্ছি না। জেনারেটর দিয়ে যদি প্রোডাকশন করতে চাই, সেগুলো স্ট্যান্ড বাই জেনারেটর, সেগুলো দিয়ে আপনার 5-6 ঘন্টা সাপোর্ট দেওয়া ডিফিকাল্ট, প্লাস ইট এক্সপেন্সিভ। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের নামে অতীতে টাকা পয়সা পাচার হয়ে গেছে। এখন সেগুলোর কস্ট অফ ফান্ড, সেগুলোর যে লোকসানের যে দায়, যারা এখন বিজনেস করছে, যারা রানিং আছে, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো অন্যায়। তো এই জায়গাগুলোকে গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। ইনভেস্টমেন্ট পরিবেশটাকে নিরাপদ রাখতে হবে। ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদও জানিয়েছেন, বায়ারদের দাম কমানোর প্রবণতায় প্রতি মুহূর্তে কমছে চামড়ার রপ্তানি আদেশ। গ্র্যাজুয়ালি কিন্তু 30%, 40% আপনার স্টক রয়ে যায়। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এখানে এই বছর একটা প্রচুর মজুদ আপনার আছে, কারণ অনেক ট্যানারি আপনার তার কাঙ্ক্ষিত দাম পায়নি বিধায় কিন্তু তার পণ্যটা সেল করতে পারেনি। ইউরোপে আমরা পার কন্টেনার ভাড়া দিতাম $3,000, সেটা কিন্তু $8,000 হয়ে গেছে। ফার ইস্টে যেটা আমরা $1,000 থেকে $1,500 দিতাম, সেটা কিন্তু $4,000 হয়ে গেছে। সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু আপনার এই পণ্যটার উপরে পড়বে। সুতরাং আমি মনে করি যে এই বছর যে আসন্ন কোরবানি, এই কোরবানিতে আবার বছরে যে 50% চামড়া সংগ্রহ হবে, সেখানেও কিন্তু আপনার এই উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। রপ্তানি বাড়াতে চামড়া শিল্পনগরীর সিইটিপি দ্রুত আন্তর্জাতিক মানসম্পন্ন করা এবং পর্যাপ্ত রাসায়নিক আমদানির তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। বর্তমান সরকারের মাথায় 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা বলেও জানান মন্ত্রী। গতকাল উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রামাদান এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ধ্বংস করে দেওয়া যে আওয়ামী লীগের অর্থনীতি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে আনতে পারবো। আমরা যারা ক্যাবিনেটে বসি, দেশে নীতি নির্ধারণের নিয়ে কথা বলি, হিসাব তুলতে গেলে আমাদের সকলের মাথার খারাপ হয়ে যায়। এত ঘাটতি, এত টাকা কোথায় পাওয়া যাবে? আসমান থেকে তো টাকা আসবে না। অতএব আগামী দিনের রাজনীতিতে সামাজিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে আপনারা যারা ধর্মীয় মূল্যবোধ চর্চা করেন, আপনারা হতে পারেন গুরুত্বপূর্ণ সহযোগী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সেশন জট মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। গতকাল রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সোলার প্যানেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চলতি সেশনের ডিসেম্বরের মধ্যেই নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে আর সেশন জট থাকবে না। মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ খাতে সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়িত হলে দেশ আর বিদ্যুৎ খাতে পরনির্ভরশীল থাকবে না। পরে 600 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তোমাদের এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছতে না পারো, সেই জন্য আজকে আমরা বুঝবো। উচ্চ কর হার আর উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির ন্যায্য দাম না পাওয়ায় বিলীন হতে বসেছে প্রান্তিক খামারগুলো। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, বাজেটে কর হার না কমালে দ্বিগুণ হতে পারে ডিম ও মুরগির দাম। আর দ্রুত ব্যবস্থা না নিলে 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যেতে পারে বলেও শঙ্কা কৃষি অর্থনীতিবিদদের। বিস্তারিত রিপোর্টে। স্বল্প মূল্যে প্রোটিনের প্রধান উৎস ডিম এবং মুরগি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশের মানুষের প্রাণীজ আমিষের প্রায় 45% মেটে এই পোলট্রি খাত থেকে। তাই খাদ্য বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে এই খাত নিয়ে এখনই সরকারকে ভাবতে হবে। গত 5 বছরে দেশের এই পোলট্রি খাতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। চলতি বাজেটে এক লাফে কর্পোরেট কর 15 থেকে বাড়িয়ে করা হয়েছে 27.5%। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা, দফায় দফায় পোলট্রি ফিডের দাম বৃদ্ধি। এমন পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে দেশের উদীয়মান এই শিল্প খাত। কর্পোরেট ট্যাক্সেশন আমাদের যে 15%টা আছে, এটা আমাদের দাবি যে 15%টাই বহাল থাকুক, যেন আগামী দিনে আমাদের ব্যবসা করার আরও সুযোগ থাকে এবং আগামী দিনের তরুণ প্রজন্ম উৎসাহিত হয় এই শিল্পে আসা। পরিসংখ্যানে দেখা যায়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অ্যাগ্রোফিডে কর্পোরেট ট্যাক্সের হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, এ হার কমানো না গেলে ডিম আর মুরগি সস্তায় পাওয়া যাবে না। এটার উপর যদি একটা বিরূপ প্রভাব পড়ে ট্যাক্স এবং আপনার ফিসকাল পলিসির জন্য, সেটার যে দুর্ভোগ শুধুমাত্র প্রান্তিক খামারিরা পড়বেন শুধুমাত্র সেটা নয়, বরঞ্চ টোটাল আপাময় জনগণের 18 কোটি জনগণের পুষ্টি নিরাপত্তাও কিন্তু বিপাকে পড়ে যাবে। সাথে সাথে এমনও সংখ্যা তৈরি হতে পারে গুটি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে এই সেক্টরটার জিম্মি হয়ে যেতে পারে। এ খাতকে বাঁচাতে কর ও শুল্কের বিষয়ে সরকারের আরও নমনীয় হতে হবে, এমনটাই মত কৃষি অর্থনীতিবিদদের। খাবারের বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টস উপাদান আসে বিদেশ থেকে, তো যখন বিদেশ থেকে আসে তখন তার উপরে স্বভাবতই একটা টেরিফের ব্যাপার আছে। সে সরকার যদি সেই টেরিফের জায়গাটাতে এই সুবিধাটা দেয় যে খাবার, পোলট্রি শিল্পের খাবার এবং গবাদি পশুর খাবার, এর জন্য ওই জায়গাটাতে টেরিফ মওকুফ করা যেতে পারে অথবা রিডিউস করা যেতে পারে, যেহেতু আমাদের দেশে উৎপাদনটা অনেক কম। প্রান্তিক খামারি ও খুচরা বাজারের মধ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হন, পরে সেখান থেকে মশাল হাতে প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় ছেলে শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সাথে যোগ দেন। মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে আসে। প্রক্টর অফিস, এরপর প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুত গ্রেফতার, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ 5 দফা দাবি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাসে নিশ্চিতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।
হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নয়, বরং আওয়ামী লীগের সময়কার অব্যবস্থাপনাই দায়ী বলে মনে করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। হঠাৎ হামের প্রাদুর্ভাবে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কোনো দায় নেই বলেও মনে করেন তিনি। গতকাল রাজধানীর দলীয় কার্যালয়ে হামসহ স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক উন্নত দেশেও হামের সংক্রামক ছড়িয়ে পড়েছে। 2025 সালে স্বাস্থ্য সহকারীদের দীর্ঘ আন্দোলন, তথ্য আপলোড অনিয়ম এবং মাঠ পর্যায়ে একাধিকবার টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই হামের টিকাদান কভারেজে নেতিবাচক প্রভাব পড়ে বলে জানায় ফুয়াদ। এ সময় দেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তথ্যভিত্তিক পরিকল্পনা ও কার্যকর নজরদারির উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল রাজধানী গুলশানে অক্সফাম আয়োজিত এক উচ্চ পর্যায়ের সংলাপে সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে উদ্ভাবিত একটি ডিজিটাল ড্যাশবোর্ডও উপস্থাপন করা হয়। বাংলাদেশ ইন ক্লাইমেট ইমার্জেন্সি, এভিডেন্স বেসড পাথওয়েজ ফর ক্লাইমেট অ্যাকশন শীর্ষক এই সংলাপে গবেষণা, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি নিয়ে কথা বলেন বক্তারা। তারা বলেন, শুধু গাছ লাগানো নয়, কত গাছ টিকে থাকছে সেটিরও কার্যকর মনিটরিং জরুরি। অনুষ্ঠানে উপস্থাপন করা ড্যাশবোর্ডের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও বাস্তব চিত্র পর্যবেক্ষণ সম্ভব হবে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক, প্রযুক্তি প্রতিযোগিতা ও ইরান ইস্যুতে আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হবে দ্বিপাক্ষিক এই বৈঠকটি। দীর্ঘ প্রায় 1 দশক পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমানটি বুধবার বিকেলে বেজিংয়ে পৌঁছায়। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা। প্রেসিডেন্ট ট্রাম্পের সফর সঙ্গীদের মধ্যে আছেন অ্যাপলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাকরদের ল্যারি ফিঙ্ক, মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল, ম্যাক কর্মী সহ যুক্তরাষ্ট্রের বড় বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। ট্রাম্পকে স্বাগত জানাতে বড় ধরনের আয়োজন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে রয়েছে বিশেষ নৈশভোজের আয়োজন। প্রেসিডেন্টের প্রথম মেয়াদে 2017 সালে সবশেষ চীন সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন একনেকে, নির্মাণ করা হবে নিজস্ব অর্থায়নে, সময় লাগবে 7 বছর। হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। সংকট কাটিয়ে ওঠার পর দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দিল সরকার। পচন ঠেকাতে বিনামূল্যে লবণ সরবরাহ, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।